আমার নাম হচ্ছে কদরুদ্দিন শিশির। আমাকে ধরেন আজকের সেশনের আগে আমাকে চিনতেন বা কোনোভাবে জানতেন আমার কার্যক্রম সম্পর্কে কেউ আছেন এরকম? আচ্ছা। সো আমার কাজের ক্ষেত্র হচ্ছে সাংবাদিকতা। আপনারাও সম্ভবত এখানে সাংবাদিকতা রিলেটেড কাজের প্রতি ইন্টারেস্টেড হয়ে সাংবাদিকতায় অ্যাকচুয়ালি আপনারা আসতে চান। এই টাইপের চিন্তা ভাবনা থেকে তো এখানে আসা। ওকে। কেউ এখানে কি আছেন যে সাংবাদিকতায় অলরেডি সাংবাদিকতার সাথে আছেন? আচ্ছা। ওকে, আমরা একটু পরে জানবো। সো ওকে, এখন আমি সাংবাদিকতার সাথে আছি। সাংবাদিক মূলত এটা আমার পরিচয়। পাশাপাশি একটা পরিচয় রিসেন্ট বছরগুলোতে তৈরি হচ্ছে বা অলরেডি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্ট চেকার। সাংবাদিকতার মধ্যে একটা কাজকে স্পেসিফিক্যালি সাংবাদিকতাই অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আলাদা করে ফ্যাক্ট চেকিং হিসেবে গণ্য করে ওই জায়গাটায় একটু ফোকাস করা হচ্ছে। এইটা হচ্ছে ধরেন যে এই জায়গাটায় আমি বাংলাদেশে প্রথম কাজ শুরু করি 2016-15-16 সালের দিক থেকে। এই রিলেটেড প্রথম একটা প্রতিষ্ঠান ছিল যেটা এখন এক্সিস্ট করে না, বিডি ফ্যাক্ট চেক নামে। এটা প্রতিষ্ঠা করি আমার এক বন্ধুর সাথে, যে হচ্ছে এখন আমেরিকাতে একজন মানে একটা ইউনিভার্সিটির প্রফেসর। সো এর পরে আরো বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের জন্ম হয়েছে এবং এগুলোর অ্যাটলিস্ট 3টার সাথে আমার প্রতিষ্ঠাকালীন সম্পর্ক, মানে প্রতিষ্ঠাতা এডিটর হিসেবে 3টাতে, বিডি ফ্যাক্ট চেকের বাইরে আরো 3টাতে দায়িত্ব পালন করছি। সেগুলোর নাম বলতে পারেন, আপনারা বুম বাংলাদেশের নাম শুনছেন? এটাতে আমি প্রতিষ্ঠাতা এডিটর ছিলাম। বাংলাদেশে প্রথম এটা শুরু করি, ইন্ডিয়া থেকে একটা প্রতিষ্ঠান নিয়ে এসে। তারপরে হচ্ছে ডিসমিস ল্যাবের নাম শুনছেন? আচ্ছা। সো ডিসমিস ল্যাব আর একটা ফ্যাক্ট চেকিং এবং মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান, ওইখানেও আমি প্রথম কনসাল্টিং এডিটর ছিলাম। আর এর বাইরে এএফপি ফ্যাক্ট চেকের নাম শুনছেন হয়তো। সো এএফপি ফ্যাক্ট চেকেরও প্রতিষ্ঠাতা এডিটর আমি ছিলাম। গত 4 মাস আগে আমি এখান থেকে রিজাইন করে আমার ছোট্ট একটা ইনিশিয়েটিভ, এটা হচ্ছে, এটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন বলবো না, এটা ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট। ফ্যাক্ট চেকিং একটা পার্ট, ডিসইনফরমেশন একটা পার্ট, কিন্তু ডিসইনফরমেশন মোকাবেলার কাজ একটা পার্ট, কিন্তু ওভারঅল আমরা ইনভেস্টিগেটিভ কাজ করব এবং সেখানে ফোকাস হচ্ছে ডিজিটাল ইনভেস্টিগেশন। ঠিক আছে? এটার নাম হচ্ছে দ্য ডিসেন্ট। এটা একটু যদি দেখানোর সুযোগ থাকে আপনাদের এখানে, কিটা আছে, নেট অ্যাক্সেস আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো দ্য ডিসেন্ট হচ্ছে এরকম একটা, মানে বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নাই বললেই চলে। বাংলাদেশের মিডিয়া জগৎটা পুরোপুরি কর্পোরেট মিডিয়ার, ট্র্যাডিশনাল লিগেসি মিডিয়া বলেন, কর্পোরেট মিডিয়া বলেন, যেভাবে বলেন, এদের হচ্ছে তারা ডমিনেটেড, ফুললি ডমিনেটেড। এটা একটা সংকট বাংলাদেশের সাংবাদিকতার। সো আপনারা যখন সাংবাদিকতা, আমি টোটালি আজকের আলোচনায় কিন্তু খুব বেশি ফ্যাক্ট চেকিং এর, আপনাদেরকে ফ্যাক্ট চেকার বানিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু পসিবল না। ভাই যেটা আশা করতেছেন যে আজকের প্রোগ্রাম শেষে আপনারা আগামীকালকে থেকে ফ্যাক্ট চেকিং, হ্যাঁ, এটা একটা ধারণা ক্লিয়ার হবে, কিন্তু আগামীকালকে থেকে আপনারা ফ্যাক্ট চেকিং করতে পারবেন না। ফ্যাক্ট চেকিং শেখার বোঝার যাত্রাটা শুরু করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পরে। আপনার যেটুকু ম্যাচিউরিটি আসবে সেইটুকু থেকে আপনি আসলে ফ্যাক্ট চেকার হয়ে উঠবেন। সো ফ্যাক্ট চেকার হয়ে উঠতে গেলে শুধুমাত্র কিছু নির্দিষ্ট টাইপের কাজ করা না, ফ্যাক্ট চেকার এবং সাংবাদিকতায় থাকা না, আপনি একজন সাধারণ মানুষ হিসেবেও আপনার বর্তমান সময়ে সকল ফ্যাক্ট চেকার হয়ে উঠতে হবে। না হলে আপনি আপনার পার্সোনাল লাইফের যে ডিসিশনগুলো নেন এগুলো ভুল নেবেন। আমি আসতেছি আলোচনায়। তো বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই প্র্যাকটিসটা, এই চিন্তাটা ওইভাবে ডেভেলপ করেনি, কনসেপ্টটা। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলতে কি বুঝেন আপনারা একটু বলেন তো? আচ্ছা, সো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলতে ধরেন ব্রডার দুইটা অর্থে, এটা একটা ব্রডার অর্থ যে মিডিয়া মানে আসলে ইন্ডিপেন্ডেন্ট না হলে মিডিয়া হয় না, এরকম একটা ব্যাপার আছে। সরকারের বাইরে, সরকারের মালিকানার বাইরে যে কোনো মিডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে ধরা হয়। ঠিক আছে? ধরেন বাংলাদেশে বাসওয়াস আছে, বিটিভি আছে, এর বাইরে বাইরে কি রেডিও আছে, একটা বাংলাদেশ বেতার। সো এই রকমের কয়েকটা সংবাদ মাধ্যম যেগুলো সরকার পরিচালনা করে, সরকার ফান্ড করে, এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো সংবাদ মাধ্যমই আসলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ব্রডার সেন্সে পরিচিত। ঠিক আছে? সো মিডিয়া মানে আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু ইন প্র্যাকটিস, বাস্তবতায় আমাদের যে সরকারের মিডিয়ার বাইরে যে মিডিয়াগুলো আছে এগুলো ফুললি ইন্ডিপেন্ডেন্ট না।
ঠিক আছে? কেন ইন্ডিপেন্ডেন্ট না? মূলত দুইটা কারণে। একটা হচ্ছে এগুলোর ফান্ডিং। ওই যে আগে বলতেছিলাম যে সরকারি ফান্ডিং থাকলে এটা পার্টিজান হয় বা গভর্নমেন্ট ওন্ড হয়, স্টেট ওন্ড হয়, কিন্তু এর বাইরে বাকিগুলো হচ্ছে আমরা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট বলি। কিন্তু এখন দেখা যাচ্ছে বহু বছরের প্র্যাকটিসে যে কোনো বড় ফান্ডার, ডোনার, কোম্পানি এদের মালিকানাধীন যদি কোনো মিডিয়া প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা আসলে ফুললি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে না। ধরেন একটা বিজনেস আমরা উদাহরণ হিসেবে বলি, এটা এখানে আলোচনাগুলো একাডেমিক আলোচনা, ফলে এখান থেকে কোনো কাউরে কোনো একটা নাম বললে, কোনো একটা প্রতিষ্ঠান নাম বললে এটারে খারাপভাবে দেখানোর জন্য বলা হচ্ছে না, উদাহরণ বোঝার জন্য বলা হচ্ছে। ধরেন বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া কংগ্লোমারেট, তাদের মানে তারা সবচেয়ে বেশি সংখ্যক ট্র্যাডিশনাল বা মেইনস্ট্রিম মিডিয়ার মালিক। এখন আপনি যদি এখন সাংবাদিকতার স্টুডেন্ট আছেন কেউ, হ্যাঁ সাংবাদিকতার স্টুডেন্ট যারা আছেন তারা অলরেডি হয়তো এটা পড়ছেন ক্লাসগুলোতে, ডিপেন্ড করবে আপনি কোন ইয়ারে পড়ছেন। সো যে মিডিয়ার মালিকানা কিভাবে মিডিয়ার ইন্ডিপেন্ডেন্সে সংবাদ মাধ্যমের ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ফেলে। সো এইটার বাংলাদেশি কেস স্টাডি হিসেবে যদি বসুন্ধরা গ্রুপকে নেওয়া হয় তাহলে দেখবেন যে খুবই ডিজাস্ট্রাস এক্সাম্পল আপনি পাইতেছেন, যে জাস্ট মালিকানা স্বার্থের কারণে, মালিকানার প্রভাবের কারণে একটা নন নিউজ হয়ে যাচ্ছে এই সংবাদ মাধ্যমগুলোতে, অথবা একটা পিওর নিউজ নন নিউজ হয়ে যাচ্ছে, নিউজ হচ্ছে না ওখানে। ঠিক আছে, আমি যদি একটু জাস্ট বড় আকারে বলি, আরো স্পেসিফিক এক্সাম্পল দিলে অনেক কিছু বলা সম্ভব। সো সাংবাদিকতা তো এটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তো এটা হওয়ার কথা না, যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের জার্নালিস্টিক সাংবাদিকতার যে নিয়ম কানুন আছে, এথিক্স আছে, এগুলো দেখবেন, এগুলো প্রাধান্য দেবেন এবং ডিসিশন নেবেন কোন সংবাদ হবে, কোন সংবাদ কত বড় সংবাদ হবে, কোন সংবাদ হবে না, কোন ইনফরমেশন সংবাদ হবে না। ঠিক আছে, এখানে মালিকানার প্রভাব বা দ্বন্দ্ব এখানে আসা উচিত না, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা আসতেছে। এবং সেটা শুধু বাংলাদেশ না, শুধু বসুন্ধরা গ্রুপ না, বাংলাদেশের সব মিডিয়া মালিকদের বিভিন্ন স্বার্থ দেখার জন্য নিউজ নন নিউজ হয়ে যাচ্ছে, নন নিউজ হয়ে যাচ্ছে। ফলে আমরা অ্যাকচুয়াল মানে বাস্তবতা যেটা নিউজ সংক্রান্ত অ্যাকচুয়াল নিউজগুলো আমরা পাচ্ছি না। ওকে, 2 নম্বর আরেকটা বাস্তবতা হচ্ছে পলিটিক্যাল এবং আইডিওলজিক্যাল। পলিটিক্যাল যদি বলি, যে আমাদের এই মিডিয়া হাউসগুলোর মালিকানার সাথে পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ সংযোগ আছে। এই মিডিয়া অনুমোদনগুলো দেয়া হয় পলিটিক্যাল বিবেচনায়। যে সরকার যে নেতা দিলেন তার সাথে তার প্রতি একটা মানসিক আনুগত্য থাকে, তিনি দেন এই চিন্তায় যে এখানে এই মালিক আমার সাথে কেমন আচরণ করবে, আমি যে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে চলতেছি বা আমি যে গভর্নমেন্ট চালাচ্ছি, সে আমার সাথে কোঅপারেট করবে নাকি করবে না, আমার বিপক্ষে, এগুলো চিন্তা ভাবনা করে ওনারা দেন। সো এই যে মালিকানার মধ্যেই পলিটিক্যাল ব্যাপারটা ইনহেরেন্টলি ঢুকে যায়, যে জন্মের সময় পলিটিক্যাল চিন্তা থাকে যে এটা আসলে দেব কি দেব না। আচ্ছা, এবং যিনি নিচ্ছেন তিনিও পলিটিক্যালি সার্ভ করবেন কি করবেন না এই চিন্তা থেকে, কাকে সার্ভ করবেন এই চিন্তা তার মাথায় থাকে। ফলে শুধুমাত্র মালিকের স্বার্থ যে আর্থিক স্বার্থ তা না, যিনি অনুমোদন দিচ্ছেন, যারা কর্তৃপক্ষ, সরকার, পলিটিক্যাল পার্টি, ইনাদের স্বার্থের সাথে অ্যালাইন হয়ে যায়। সো ফলে অনেক ক্ষেত্রে নিউজ তাদের স্বার্থের কারণে নন নিউজ হয়ে যায়, আর নন নিউজ হয়ে যায়। ওকে, আচ্ছা, তো মোটা থেকে দুইটা বললাম, যে পলিটিক্যাল কারণটা। আইডিওলজিক্যাল কারণটাও এটা, যে মালিকদের আইডিওলজিক্যাল ইনক্লিনেশন এটা কম তুলনামূলক। যেমন ধরেন যে একটা পত্রিকা কোন দলের স্পেসিফিক মালিকানায় যদি থাকে, যেমন ধরেন যে সংগ্রাম কিংবা হচ্ছে দিনকাল কিংবা এরকম, আগে ছিল জনকণ্ঠ বা সংবাদ, এরকম পত্রিকাগুলো তাদের আইডিওলজিক্যাল বা কিসের একদম মালিকানা এরকম, যে তার উদ্দেশ্যই, তার জন্মই হচ্ছে তার পলিটিক্যাল বুলেটিন হিসেবে কাজ করা। এইটার আরেকটা কাজ, এটা ছোট বাংলাদেশে, বাট মূলত গ্রেটার পলিটিক্যাল বাস্তবতায় মিডিয়া তার ইন্ডিপেন্ডেন্স হারায় ফেলে। ওকে, বুঝা গেল মিডিয়া, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া আসলে কতটা ইন্ডিপেন্ডেন্স বুঝবেন আপনি, যে সাংবাদিকতার নিয়ম কানুন, এথিক্স, এগুলো আপনারা কি জিনিস সেগুলো আরো পড়বেন, হয়তো জানবেন অন্য কোনো আলাপ থেকে। এগুলো না মেনে নিউজ করা, অথবা এগুলো না মেনে নিউজ না করা। আপনি একটা নিউজ করব না, এটাও আমি ওই যে এথিক্স মেনে করব না,
যে এটা কেন করতেছি না, এটা আমার পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য করতেছি বা করতেছি না, নিউজটা আটকাই দিচ্ছি না, আমার বিজনেস ইন্টারেস্টের জন্য, আমার মালিকের ইন্টারেস্টের জন্য না, বরং সাংবাদিকতার নিয়ম কানুনের সাথে এটা যাচ্ছে না, এই কারণে। এইটাই যদি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যদি না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া না। আচ্ছা, তো জেনারেলি আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াই বলবো সরকারের বাইরের গুলোকে, কিন্তু এরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট না। এখন এই জিনিসটা সারা পৃথিবীতেই বাস্তবতা। বড় বড় কোম্পানির অধীনে বড় বড় পলিটিক্যাল কিসের, এবং যত সময় যাচ্ছে গত 2000 সালের পর থেকে আস্তে 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 পলিটিক্যাল আইডিওলজিগুলোর মধ্যে যারা এক্সট্রিম রাইট, একটু কঠোর টাইপের, এদের উত্থান সব জায়গায় করতেছে, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, এবং এই কারণে এই সাংবাদিকতাগুলো এভাবে প্রভাবিত হইতেছে। এই সময়টাতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার নতুন আরেকটা কনসেপ্ট, এটা হচ্ছে একদম ফান্ডিংটা হচ্ছে র্যান্ডম পিপল, কোনো নির্দিষ্ট ইন্টারেস্ট গ্রুপের ফান্ডিং ছাড়া। ধরেন কেউ ফিলান্থ্রফি করলো, কেউ টাকা দিয়ে দিল 10,000, 20,000, 10 লাখ, 1 কোটি টাকা কাউকে, এরকম করে 5 জন দিয়ে দিল, র্যান্ডম পিপল, তাদের কোনো অ্যালাইন্ড ইন্টারেস্ট নাই। তো অথবা পাঠক দিল, অথবা বিজ্ঞাপনের সূত্র থেকে আসলো, অথবা সাবস্ক্রিপশন, এরকম নানান ধরনের অনির্দিষ্ট এবং আনঅ্যালাইন্ড সোর্স থেকে আসা টাকা দিয়ে চলা মিডিয়া, এটারে এখন বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। ঠিক আছে? সো সেই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বাংলাদেশে নাই, অ্যাকচুয়ালি একটাও নাই। ঠিক আছে? যে একদম নিজের ফান্ডে ছোটখাটো দুই একটা ফেসবুক পেজ, ধরেন যে গ্রামের লেভেলে, উপজেলা লেভেলে একজন সাংবাদিক তার নিজের ফেসবুক পেজ চালান, এটা, ওগুলো আবার অন্য সমস্যা আছে। আচ্ছা, সেগুলোর হিসাবে আমরা আলাপে যাব না। সো ন্যাশনাল পর্যায়ে একটা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার নাম বলতে পারেন? আচ্ছা, একটা বলা যাবে, সেটা হচ্ছে নেত্র নিউজ। নেত্র নিউজের ফান্ডিংটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওইভাবে অন করে না, ওইখানে ওইরকম র্যান্ডম পিপলের গ্রান্ট, বিদেশি গ্রান্ট, ম্যাক্সিমাম হচ্ছে ওয়েস্টার্ন কিছু গ্রান্ট, বাট ওইখানে গ্রান্টগুলোর আবার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, যে এই গ্রান্টগুলো ডেমোক্রেসি প্রমোশনে জন্য দেওয়া। ধরেন নির্দিষ্ট একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এটারও আছে, বাট সেটা আসলে বাংলাদেশি মিডিয়ার বা অন্যান্য যে মেইন স্ট্রিম লিগেসি মিডিয়ার যে মালিকানার যে প্রেশার, এটা ওইখানে নাই। আচ্ছা, সো এখন দরকার বাংলাদেশে হচ্ছে এরকম যে ফুল ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যে আপনি 10 টাকা দিবেন, অমুকে 10 টাকা দিবে, কে দিল টাকা আমি জানি না, মানে মালিক জানে না, বা যে চালাচ্ছে মিডিয়া তারা জানে না বেশিরভাগ ক্ষেত্রেই। সো এবং র্যান্ডম সোর্স থেকে, সে কিছু বিজ্ঞাপন থেকে পায়, সে কিছু সাবস্ক্রিপশন থেকে পায়, সে কিছু ক্রাউড ফান্ডিং থেকে পায়, এরকম নানান ধরনের জায়গা থেকে পেয়ে যদি একটা মিডিয়া চলে, তাহলে তার ফান্ডিং রিলেটেড যে প্রেশার, মালিকানার যে প্রেশার, এটা থাকে না। সো সে তার মতো করে যা চিন্তা করে তাই প্রকাশ করতে পারে, এবং মালিকানার যেহেতু বড় না, ফলে হচ্ছে আমি নিউজ করলে আমাকে পুলিশ আর্মি এখানে ধরে ফেলবে, আমার এই ব্যবসা আটকায় দেবে, আমার ওই রপ্তানি কমায় দেবে, এখানে সার্টিফিকেট বাতিল করে দেবে, লাইসেন্স বাতিল, এটা নাই। সো ব্যক্তি, ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি দ্বারা পরিচালিত র্যান্ডম ফান্ডে, র্যান্ডম মানে হচ্ছে অপরিচিত, অচিহ্নিত, আনঅ্যালাইন্ড ফান্ড, যার কয়েকজনের ইন্টারেস্টের সাথে কোনো অ্যালাইনমেন্ট নাই, এরকম ফান্ডে বাংলাদেশি মিডিয়া নাই বললেই চলে, নাই। আমরা সেই জায়গাটা পূরণ করতে চাই দ্য ডিসেন্টে, এবং সেটা আমরা কিছুটা সক্ষম হচ্ছি। আমাদের আজকে একটা রিপোর্ট যাবে, আপনারা পড়ার জন্য অনুরোধ থাকবে, এটা এই জন্য ডিসেন্টের ফলো দিয়ে রাখেন পেজে, একটা দুপুরের পর একটা রিপোর্ট যাবে, খুব ভালো। তো এই রিপোর্টগুলো বাংলাদেশের অন্য কোনো মিডিয়া করতে পারবে না, গত 50 বছরে পারেনি। এবং এই জায়গায় আমাদের ধরেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া একটা প্রসপেক্ট আছে। 2 নম্বর হচ্ছে আমাদের কাজের স্পেশালিটি হচ্ছে ডিজিটাল ইনভেস্টিগেশন। ওই যে আজকের আলোচনার বিষয়টা ফ্যাক্ট চেকিং, এটারে ব্রডার সেন্সে যদি আপনি বুঝতে চান, তাহলে ডিজিটাল ইনভেস্টিগেশনটা বুঝতে হবে। ঠিক আছে? এখন ডিজিটাল ইনভেস্টিগেশনের আলাপটাই করি আজকে যতটুকু পারি, আর ফ্যাক্ট চেকিং নিয়ে টুকটাক আমি কিছু কি দেবো, শেষে একটা রিসোর্স দেবো আমি। এই রিসোর্সটা মানে একটা অনলাইন কোর্স, এটা আপনারা নিজেরা করতে হবে। আমি যদি এই পুরো ফ্যাক্ট চেকিং আপনাদেরকে শেখাইতে চাই, আমার 3 দিন লাগে। আমি জাস্ট গত সপ্তাহে 4 দিন আগে আর কি, যে কারণে আজকে আমার আসতে লেটও হইলো, যে আমি মূলত MRDA এর নাম শুনছেন হয়তো, বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। তো তারা সাংবাদিকদের নানান ট্রেনিং করায়, তাদের হয়ে আমি প্রায় 7-8 বছর ধরে ট্রেনিং করাই হচ্ছে 3 দিনের ফ্যাক্ট চেকিং ট্রেনিং, হচ্ছে 3 দিন মিনিমাম। 3 দিনেরটা 2 বার করছেন হচ্ছে বাংলাদেশের টপ মিডিয়া হাউসগুলোর অনলাইন এডিটররা এবং কিরা মিলে 20 জনের। এটা 1 বছর আগে একবার হয়েছিল 3 দিনের, নতুন করে আবার কিছু জিনিস আপডেট করার জন্য আরো 3 দিনের গত সপ্তাহে করাই আসলাম। ওখানে করাইতে গিয়ে আমার এই কম্পিউটারের কি রেখে চলে আসছি ভুলে,
একটা জিনিস যার কারণে এখানে প্রেজেন্ট আমার কম্পিউটার থেকে করতে পারতেছে না। যাই হোক, সো 3 দিন মিনিমাম, এবং সেগুলো হচ্ছে বড়দের জন্য। আপনারা যারা ছোট জুনিয়র তাদের জন্য 3 দিন এনাফ না, কারণ এখানে ফ্যাক্ট চেকিং বুঝতে গেলে আপনাকে সাংবাদিকতা আগে বুঝতে হবে। ওকে, সো ফ্যাক্ট চেকিং বলতে আপনি যদি কেউ কেউ হয়তো বুঝতে পারেন যে একটা ছবি ভেরিফিকেশন একটা টিক করে দিয়ে আমি রিভার্স ইমেজ সার্চ, এটা ফ্যাক্ট চেকিং না। এটা ফ্যাক্ট চেকিং এর সামান্যতম একটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এবং আমরা এখন বাংলাদেশে আসলে ফ্যাক্ট চেকিং শব্দটা খুব বেশি ইউজ করি না, আমরা ডিজিটাল ইনভেস্টিগেশন ইউজ করি। আচ্ছা, সো ডিজিটাল ইনভেস্টিগেশনটা আরো বড়, এবং আমরা একটা মিডিয়াই খুলে ফেলছি যেটা খালি ডিজিটাল ইনভেস্টিগেশনই করি। আমাদের যতগুলো রিপোর্ট এখন থেকে দেখবেন অন্তত 25টা-30টা রিপোর্ট গেছে, এর মধ্যে 5-7টা ইনভেস্টিগেশন আছে। প্রতিটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে ডিজিটাল স্পেস দিয়া। আজকে যেটা যাবে এটা ফুল 100%, কোনো কমেন্টই নেই, কোনো মানুষের কমেন্টই নেই। একটা ইনভেস্টিগেশন ফুল ফ্লেজ, কিন্তু কোনো এক্সপার্ট, কোনো লোক, কোনো ব্যক্তির কারো কোনো কমেন্ট নাই। ওপেন সোর্স, ফুলটা হচ্ছে ওপেন সোর্স, এবং কোনো অভিযুক্তও নাই। ঠিক আছে, মানে আপনি একটা ইনভেস্টিগেশন করতেছেন কিন্তু এখানে কোনো অভিযুক্ত নাই, অভিযোগকারীও নাই, স্টিল আপনার একটা ইনভেস্টিগেশন হয়ে উঠতেছে। এটা শুধুমাত্র সম্ভব ডিজিটাল স্পেসে, এবং সেটা নিয়ে আমার ধারণা এটা নিয়ে এক ধরনের সব সাধারণ মানুষের মধ্যে হয়তো না, কিন্তু পলিসি লেভেলে এটা নিয়ে তুলপাড় হবে এই রিপোর্ট নিয়ে। ঠিক আছে, সো এইটা সম্ভব শুধুমাত্র ডিজিটাল স্পেসে, ডিজিটাল ইনভেস্টিগেশন এবং ওপেন সোর্স ইনভেস্টিগেশনের মাধ্যমে। আচ্ছা, এগুলা একটু কঠিন কথা হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি একদম বেসিক আলাপে। আপনার পুরা এই ফ্যাক্ট চেকিং বলেন, ডিজিটাল ইনভেস্টিগেশন বলেন, এই বিষয়টা ডিল করে হচ্ছে, এই বিষয়টা কোন জিনিসকে ডিল করে? এই জিনিসটা ডিল করে অ্যাকচুয়ালি ইনফরমেশন ডিসঅর্ডারকে। মানে ধরেন সাংবাদিকতা জেনারেলি আছে, তাইলে তো চলতেছে, হঠাৎ করে ফ্যাক্ট চেকিং এর দরকার কেন পড়লো? এটা আলাদা করে একটা শব্দ দিয়ে আলাদাভাবে জনরা তৈরি করে আলাদা আলোচনা, আলাদা ইনডেপথ চিন্তা করার দরকার কেন পড়লো? পড়ছে কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে ইন্টারনেট, স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট আর স্মার্ট ডিভাইস অ্যাকচুয়ালি এই দুইটার কারণে ইনফরমেশন ডিসঅর্ডার খুব হাইয়েস্ট লেভেলে, মানে ইতিহাসের হাইয়েস্ট লেভেলে আছে। ইনফরমেশন ডিসঅর্ডার কি তাহলে? ইনফরমেশন ডিসঅর্ডার হচ্ছে যে তথ্য বিশৃঙ্খলা বাংলায় বললে, এইটাকে বুঝতে আপনি 3টে শব্দ দিয়ে বুঝবেন। আমরা এতদিন তো খালি জাস্ট ইনফরমেশন বুঝি, যেটা আসে এটারে আমরা ইনফরমেশন বলি, ভুল ইনফরমেশন, সঠিক ইনফরমেশন এভাবে। কিন্তু এই জিনিসটাকে ইন্টারনেট এবং স্মার্টফোন এত ব্যাপক করে ফেলছে যে এইটা আলাদাভাবে ডিল করতে হচ্ছে। এখানে 3টা নতুন শব্দ আপনাকে শিখতে হবে, যেগুলো আপনারা অলরেডি জানেন, কিন্তু এটা বোঝার জন্য আমি আলাপ করতেছি। এটা যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মেল ইনফরমেশন। ইনফরমেশন ডিসঅর্ডার আসলে মোটা দাগে এই 3টে শব্দের মানে ব্যাখ্যা। এই 3টে শব্দ যেদিকে যায়, 3টে শব্দকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এই কাজগুলো আইডেন্টিফাই করতে পারেন, এগুলো মোকাবেলা করতে পারেন, আপনি ইনফরমেশন ডিসঅর্ডার মোকাবেলা করতে সক্ষম হবেন। আচ্ছা, সো মিস ইনফরমেশন কি একটু বলেন তো কেউ একজন? অনিচ্ছাকৃতভাবে ছড়ানো ভুল তথ্য। আচ্ছা, আবার তাহলে ডিসইনফরমেশন কি? ওকে, আচ্ছা, সো ডিসইনফরমেশন অনুবাদটা আমি করছি আমার একটা বইতে, যেটা এর আগে আর কেউ তেমন কি করে, কুতথ্য, মানে যেটার মতলব খারাপ আর ইনফরমেশনটাও ভুল, এটা হচ্ছে কুতথ্য, ডিসইনফরমেশন। আর অপতথ্য হচ্ছে মেল ইনফরমেশন। অপতথ্য হচ্ছে মেল ইনফরমেশন, ভুল তথ্য হচ্ছে মিস ইনফরমেশন। এখন মেল ইনফরমেশনটা কি? উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। আচ্ছা, ব্যাখ্যাতে আমরা উদাহরণে আসবো। তো এই 3টা জিনিসই আমাদেরকে খেয়ে দিচ্ছে। 3টা সব জায়গায় পাবেন আপনি। মেইনস্ট্রিম মিডিয়াতে পাবেন, গভর্নমেন্টের মিডিয়াতে পাবেন, মানে ওই যে মিডিয়ার যে ক্লাসিফিকেশন করতেছি আমরা, যে স্টেট মিডিয়া, স্টেট ওন মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ব্রড সেন্সে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, বা ট্র্যাডিশনাল মিডিয়া বা লিগেসি মিডিয়া, সেখানেও পাবেন, এই 3টেই পাবেন। আবার এদের বাইরে যে সোশ্যাল মিডিয়া, যেখানে কোনো রেগুলেশন কিংবা কোনো ভেরিফিকেশন বা গেট কিপিং, এক কথা বললে
কোনো গেট কিপিং ছাড়া যেসব সূত্র থেকে ইনফরমেশন প্রকাশিত হয়, সেটা সোশ্যাল মিডিয়া হইতে পারে, সোশ্যাল মিডিয়ার বাইরেও নানান ধরনের, আমি বসে যে আড্ডা দেই, সেই আড্ডাতেও কিন্তু নানান ইনফরমেশন তৈরি হয় এবং হচ্ছে এখান থেকে ছড়ায়। ঠিক আছে, যদি গুরুত্বপূর্ণ লোকের আড্ডা হয়, সেখান থেকে দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ সার্কেলে ছড়ায় গেছে একটা ইনফরমেশন, যেটা আসলে হয়তো মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন অথবা মেল ইনফরমেশন। ঠিক আছে, সো নট অনলি সোশ্যাল মিডিয়ার বাইরেও, বাট সোশ্যাল মিডিয়া প্রাইমারিলি আমাদের কনসার্ন। এখন আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা 2000 সালের আগের বাংলাদেশে যদি থাকি, আপনাদের কারো মনে হয় জন্ম 2000 সালের আগের না। আচ্ছা, আমার জন্ম 2000 সালের অনেক আগে। সো ওই সময়ে আমি হচ্ছে 2000 সালে স্কুলে পড়ি। তো তখনকার বাস্তবতার অভিজ্ঞতাটা আমি রিলেট করতে পারি যে কি আসলে ইনফরমেশন আমরা কিভাবে পাইতাম মিডিয়া ছাড়া, এবং তাও বলতে গেলে পরিচিত মিডিয়া ছাড়া, খুবই পরিচিত মিডিয়াগুলো ছাড়া আর কোথাও থেকে ইনফরমেশন খুব বেশি কারো ইনফরমেশন প্রকাশ করার এবিলিটি ছিল না। দুইটা জায়গার ইনফরমেশন প্রকাশ করার বা কি করার ইনফরমেশনের উপর একচ্ছত্র আধিপত্য 2 বা 3টা প্রতিষ্ঠানের ছিল। একটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে প্রথমত রাষ্ট্র, 2 নম্বর মিডিয়া, আর 3 নম্বর হচ্ছে কিছু কোম্পানি বা রিসার্চার, যারা রিসার্চ করতেন, তাদের কাছে ইনফরমেশন আসতো। হ্যাঁ, তারা ইনফরমেশন ক্রিয়েট করতেন, অ্যাকচুয়ালি ডাটা তৈরি করতেন, এই করতেন সেই করতেন, বা ইনভেস্টিগেট করে পাইতেন, সেগুলো জানাইতেন। সো রাষ্ট্র, মিডিয়া এবং হচ্ছে রিসার্চাররা। তো আমরা তখন ধরেন যে পত্রিকা পড়ার জন্য পরের দিন ওয়েট করতাম। অনেক জায়গায় বাংলাদেশের তখন ধরেন যে মানুষের ঘরে ঘরে টিভি ছিল না, কারেন্ট ছিল না, সো সেখানে আপনার টিভি দেখার চান্স ছিল না, ইন্টারনেট তো নাই। সো ইন্টারনেটের অস্তিত্ব আছে, কিন্তু মানুষের মেস লেভেলে অ্যাক্সেস ছিল না। কম্পিউটার কারো মানে লাখের মধ্যে হয়তো 100 জনের কাছে কম্পিউটার ছিল, হাজারে একটা ফ্যামিলিতে হয়তো ছিল। এখন দেখা যাবে যে ল্যাপটপ বা স্মার্ট ডিভাইস প্রতি পরিবারেই আছে, মানে 95% পরিবারেই হয়তো আছে। আচ্ছা, তো এখন এই যে কারো কাছে কোনো কিছু, এবং হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এক জায়গা থেকে আসে, শুনেন, তারপরে ডিসএগ্রিমেন্ট করলে ওই নিজেদের মধ্যে ডিসএগ্রিমেন্ট করেন, ওইখানে 5 জন আপনারা বসে গল্প করতেছেন চায়ের দোকানে কিংবা ফ্যামিলিতে টিভি দেখতেছেন, এই 4-5 জনের বাইরে কারো কাছে আপনার মেসেজ আর যায় না। আপনি দেখছেন যে এখানে একটা ভুল খবর, আপনার বাড়ির পাশের একটা ঘটনা, একদম ভুল রিপোর্ট আসছে মেইনস্ট্রিম মিডিয়াতে, হ্যাঁ, মারছে অমুক, আসছে অমুক মারছে, ডিফারেন্ট জিনিস উল্টাই দিছে। এটা আমি দেখছি, আমার ক্ষেত্রে হয়েছে, আমি ছোট থাকতে এরকম। কিন্তু পত্রিকায় দেখছি পরের দিন আসছে টোটালি উল্টা গল্প। তা আমরা কয়জন এই যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, এরা ছাড়া আর কেউ জানে না যে এটা আসলে ভুল ছিল, বা এটা ডিফারেন্ট ভার্সনটা কিছু ছিল, একটা সিসিটিভি ফুটেজ ছিল, একটা ভিডিও ছিল ছিল না। কিন্তু এখন জিনিসটা 100% উল্টে গেছে। এখন আপনি মেইনস্ট্রিম মিডিয়াতে ভুলভাল বলবেন, পরের দিন ওইটার ভিডিও ফুটেজ লোকাল লোক কিংবা এটা অডিও এটা সেটা পাবলিশ হয়ে যাবে, এবং সেই পাবলিশ করতে পারবে, কারণ তার কাছে সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে। ওকে, এই বাস্তবতায় আপনার মেইনস্ট্রিম মিডিয়ার রোল, মানে ইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে এখন অনেক কমে গেছে। অ্যারাউন্ড বাংলাদেশের রিসার্চের হিসাব আমি জানি না, কিন্তু অ্যারাউন্ড আমার অভিজ্ঞতা বলে 30% ইনফরমেশন এখন মিডিয়া দেয় আগে বা ব্রেক করে, আর বাকি 70% ইনফরমেশন মিডিয়ার বাইরে থেকে ব্রেক হয়, পরে মিডিয়া পিক করে হয়তো প্রয়োজন পড়লে। ফলে এখানে সমস্যাটা যে ইনফরমেশন মিডিয়ার যত দোষ থাকুক, একটা জিনিস সুবিধা আছে যে সে ভেরিফিকেশনের ক্যাপাবিলিটি আছে, গেট কিপিং আছে। সে একজন আসবে, আরেকজন বলবে এটা ঠিক হয় নাই, এটা এভাবে আসুক, এটা এভাবে করে, তারপরে পাবলিশ হবে। সো বেসিক নয়েজগুলো এখানে ড্রপ হয়ে যাবে। কিন্তু আপনি একটা ফেসবুক পোস্ট দিলেন, এখানে দাঁড়ায় একটা আগুন লাগছে, ধরেন এখানে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনি দেখছেন একটা বিল্ডিং এর পিছন দিয়ে আগুন উঠতেছে, ধোঁয়া উঠতেছে। ওই বিল্ডিং এর পেছনে কোন ভবনে লাগছে আপনার ধারণা নাই, কিন্তু আপনি জানেন যে এখানে একটা মন্দির আছে, অথবা একটা মসজিদ আছে, অথবা গুরুত্বপূর্ণ একটা স্থাপনা আছে। আপনি বললেন যে হোটেল সোনারগাঁয়ে আগুন লাগছে, এটা বলে পোস্ট করে দিলেন। হ্যাঁ, বাস্তবে দেখা গেল যে হোটেল সোনারগাঁয়ের থেকে 3 বিল্ডিং দূরে আরেকটা বিল্ডিং এ আগুন লাগছে, কিন্তু আপনি দূর থেকে এটা মনে হচ্ছিল যে, আপনি প্রকাশ করে দিলেন, এরপর এটা ভাইরাল হয়ে গেল, এরপরে এটা নিয়ে কেওস হইলো, তারপরে দেখা গেল যে
আসলে এটা ঠিক না ইনফরমেশন। সো এটা হচ্ছে কমন সিনারিও আমাদের। এই ব্যাপারগুলা আপনাকে এখন নিজেকে এজ এ পাঠক, ইউজার, পাবলিক আপনাকে ভেরিফিকেশনের দায়িত্ব নিতে হবে। কারণ মিডিয়া তো এটা দিতেছে না, দিলে তার গেট কিপিং, তার ভেরিফিকেশনের কাজটা সে করতো, ফ্যাক্ট চেকিং এর কাজটা। আপনি এখন যেহেতু ওই যে নিজে প্রকাশ করতেছেন, অথবা নিজে প্রকাশ, অন্যের প্রকাশ করা একটা জিনিস, আনভেরিফাইড প্রকাশ করা একটা জিনিস আপনি দেখে রিয়াক্ট করতেছেন, বলছেন হায় হায় তাইলে আজকে আমার সোনাকে প্রোগ্রাম ছিল, আজকে যাব না, ঠিক আছে, কিংবা এই রাস্তা দিয়ে আজকে জ্যাম হবে, এখন আর যাবো না। আসলে ঘটনাটা যা দেখতেছেন, এটার যে ইম্প্যাক্ট আপনি কল্পনা করতেছেন, এটা আসলে ঘটে নাই, কিন্তু আপনি দেখে ভিডিওতে এরপর ডিসিশন নিয়ে নিলেন। সো আপনার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, আপনি মিস করলেন হয়তো, বা আরো অনেক ডিসিশন আপনি নিতে পারেন এবার সোশ্যাল মিডিয়া দেখে। সো এখন আপনাকে সাংবাদিক হওয়ার জন্য না, একজন নাগরিক হিসেবে আপনাকে ফ্যাক্ট চেকার হইতে হবে। যে টোটাল ইনফরমেশন যদি 100টা আজকে ছড়ায় ইম্প্যাক্টফুল, এর মধ্যে 30টা মিডিয়া দেয়, 70টা মিডিয়ার বাইরে থেকে আসে। মিডিয়ার বাইরে থেকে যেগুলো আসে এগুলো আনভেরিফাইড আসে, সত্যও আসে, অসত্যও আসে। আপনাকে এখন এই 70টার উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে গেলে আপনাকে বলতে হবে যে এটা তো আমাকে আসলে যাচাই করতে হবে। সেই যাচাইটা একটা ছবি হইলে এক রকমের হবে, সেই ভিডিও হইলে আরেক রকমের যাচাই হবে, টেক্সট হইলে আরেক রকমের হবে। তারপরে হচ্ছে এখানে অনেক সময় হচ্ছে আপনি 2টা-3টা স্টেপেই যাচাই করে শেষ করতে পারবেন না, অনেকগুলো কোয়েশ্চেন হয়তো আপনার, আপনি একটু ফুল ব্লন একটা জার্নালিস্ট হয়ে যেতে হবে আপনার কিছু কিছু ক্ষেত্রে। ফলে আমার কথার মূল সারাংশ হচ্ছে, আপনি নট অনলি আপনি যে সাংবাদিক হবেন, এখানে হয়তো অনেকেই সাংবাদিক হবেন না, তারপরে আসছেন, কিন্তু ফ্যাক্ট চেকিং আপনারও লাগবে। আপনি যদি রিসার্চে যান, আপনি যদি কমিউনিকেশনে যান, ফিল্ডে কমিউনিকেশনের, আপনি টিচার হন, আপনার জন্য এগুলো লাগবে। কারণ আপনি টিচার হয়ে একটা জিনিস বলে ফেললেন ক্লাসে এসে, আজকে তো দেখলাম এখানে এই হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, পরে তাহলে এটা তো এআই জেনারেটেড, আপনার ক্লাসে হাসলো যে স্যার এটা তো আপনি যে সিরিয়াস মোডে কি করলেন, কালকে এরকম এআই জেনারেটেড ভিডিও সিনিয়র সাংবাদিক একটা বড় টিভি চ্যানেলের সিএনই পোস্ট করে দিচ্ছেন। আমি নাম দেখাইতে হবে এই জন্য দেখাইলাম না, বাট ভিডিওটা হচ্ছে যে ওই যে বিয়ারিং যে পড়ে একজন মারা গেছে না মেট্রো রেলের, সো কেউ একজন একটা ভিডিও, কল্পিত একটা ভিডিও এআই দিয়ে বানাইছে যে এটা বিয়ারিং খুলে পড়তেছে কেঁপে কেঁপে, দেখছেন না? হ্যাঁ, তো ওই ভিডিওটা বাংলাদেশের একটা টপ টিভি চ্যানেলের সিএনই, মানে টপ ব্যক্তি, ইনি ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন কোনো ক্যাপশন ছাড়া। আধা ঘন্টা পরে মানুষজন এখানে কমেন্ট করে বলতেছে ভাই এটা তো এআই জেনারেটেড, এআই জেনারেটেড, আপনি কি শেয়ার দিচ্ছেন, এটা তো, পরে উনি ক্যাপশনটা লিখেছে এটা এআই জেনারেটেড ভিডিও। আচ্ছা, সো ওনার ক্রেডিবিলিটি মোটামুটি 5-10 জনের কাছে হইলেও তার আশপাশের গেছে যে না আপনি তো আসলে এআই আর নন এআই বুঝেন না। ফলে এটা বুঝলেন, আমি জাস্ট এক্সাম্পল বললাম। ফ্যাক্ট চেকিং আপনি কিভাবে করবেন, এটার আনসারটা খুবই লম্বা এবং কমপ্লেক্স, এই জন্য বলছিলাম যে আমি 3 দিন মিনিমাম লাগবে হচ্ছে আমি এটা টিউন করতে আপনাদেরকে। 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিটের কিছু হবে না। আমি প্রথম যে কথাটা বলবো, ফ্যাক্ট চেকিং যদি আপনি করতে চান, বা আসলে এই যে ভাস্ট ওয়ার্ল্ড অফ ইনফরমেশন ডিসঅর্ডার, এটাতে যে আপনি নেভিগেট করতে চান সঠিকভাবে, যে আমি আসলে ভুল তথ্য ছড়াবো না এবং ভুল তথ্য কনজিউম করব না, আমি নিজে কনজিউম করব না, আবার ছড়াবো না, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার যে প্রিজুডিস, আপনার যে পূর্বচিন্তা, আজকে এখানে বসে মানে ওই ঘটনা যখন যেটা এনকাউন্টার করতেছেন, এই ঘটনা সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আপনার এনকাউন্টার করার পূর্ব মুহূর্তের যে চিন্তা ভাবনা, আগে থেকে সেট করা যে চিন্তা, এটা আপনাকে স্টপ করতে হবে। ঠিক আছে, মানে আপনি এখন একটা জিনিস দেখলেন এখানে ঘটতেছে, এরকম একটা জিনিস নিয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে, কিংবা পূর্ব চিন্তা আছে, ধারণা আছে, পূর্ব ডিসিশন নেওয়া আছে, সেটাকে করবোরেট, সেটার সাথে আপনি মিলাই দিয়ে ও আচ্ছা তাহলে তো এটা এরকম ডিসিশন নিয়ে আপনি চলে যেতে পারবেন না। আপনার সাংবাদিকতায় যারা ঢুকতে চান বাংলাদেশে এখান থেকে, তাদেরকে মাথায় রাখতে হবে 3টা বিষয়। নাম্বার 1, আপনি এমন একটা সময়ে, এমন একটা দেশে বা সমাজে সাংবাদিকতায় ঢোকার চেষ্টা করতেছেন বা ঢোকার নিয়ত করতেছেন,
যেই সমাজে মিডিয়া হচ্ছে সবচেয়ে আনট্রাস্টেড একটা প্রতিষ্ঠান বা কয়েকটা প্রতিষ্ঠানের একটা, ওকে? এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার জন্য, মানে আপনি একটা আনট্রাস্টেড, আপনি ব্যক্তিগতভাবে আপনার 10 জন লোক জানে, ভালো বাসে এবং আপনার বিশ্বাস করে, কিন্তু এই 10 জন লোকের কাছে আপনি সাংবাদিক পরিচয় নিয়ে যান যে আপনি সাংবাদিক, দেখবেন যে ম্যাক্সিমাম লোক এখানে আর বিশ্বাস করতেছে না আপনারে, তো আসলে ওরা বিশ্বাস করি না। সাংবাদিক মানুষের ভালো, কিন্তু সাংবাদিক হিসেবে আমি, কারণ সাংবাদিক জিনিসটা বা সাংবাদিকতা মিডিয়া বাংলাদেশে এত বেশি আনট্রাস্টেড হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি হেটেড হয়ে গেছে নানান কারণে। সো এটা একটা চ্যালেঞ্জ আপনার জন্য, আপনি সাংবাদিকতায় ঢুকতেছেন, এটা মানুষ বিশ্বাস করে না একটা জিনিসে। 2 নম্বর হচ্ছে আপনি সাংবাদিকতা করতে গেলে সবচেয়ে বেশি যাদের সাথে আপনার কাজ করতে হবে বা যাদের হেল্প লাগবে, যাদের উপর ডিপেন্ড করতে হবে, তারা হচ্ছে পুলিশ বা সরকারের নিরাপত্তা সংস্থাগুলা, ঠিক আছে? এরা হইল বাংলাদেশে আরেকটা প্রতিষ্ঠান যারা সবচেয়ে আনট্রাস্টেড এবং মানে হেটেড, ঠিক আছে? যে আপনার পুলিশের সাথে চলতেই হবে, পুলিশের হেল্প লাগবে, পুলিশের নানান কিছু আপনার সাংবাদিকতার কিতা লাগবে, কিন্তু আপনি যখন পুলিশের সোর্স থেকে জিনিস নিয়ে মানুষের বলতে, তুই তো একটা বেইমান প্রফেশন, আরেক বেইমানের প্রফেশনের কাছ থেকে নিয়ে আসছস, তোদেরকে কোনো কিছু বিশ্বাস করি না। এমন একটা সোসাইটিতে বাস করতেছেন যেখানে আপনি জার্নালিজম করতে নামবেন বা নামতে চান, সেখানের যারা পাঠক, সেখানের যারা দর্শক, যারা আপনার সাংবাদিকতার কনজিউমার হবে, সাধারণ মানুষের কথা বলতেছি আমি, কোনো নির্দিষ্ট গ্রুপ না, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লেস ক্রিটিক্যাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে বড় হয়ে ওঠা, এবং এরা সবচেয়ে, প্লিজ অ্যাটেনশন আমার দিকে, ওখানে না, আপনার যারা কনজিউমার, সম্ভাব্য কনজিউমার, আপনার সাংবাদিকতা যারা কনজিউম করবেন, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লেস ক্রিটিক্যাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে বড় হওয়া মানুষ, এবং তারা পৃথিবীর সবচেয়ে গোড়া অন্ধ ভাবে তার নিজের চিন্তাকে লালন করে, সেই চিন্তা ধর্মীয় চিন্তা হইতে পারে, পলিটিক্যাল চিন্তা যাই হইতে পারে। সো সে তার নিজের যে চিন্তা সে শিখে আসছে আগে থেকে, ফ্যামিলি থেকে, সমাজ থেকে, নাইলে যে কোনো জায়গা থেকে, স্কুল কলেজ থেকে, মাদ্রাসা থেকে, সেখানে সেই চিন্তাকে সে লালন করে সবচেয়ে গোড়াভাবে যেসব মানুষ বা জাতিগোষ্ঠী দুনিয়াতে আছে, এর মধ্যে একটা অন্যতম জাতিগোষ্ঠী হচ্ছে এই আমাদের বাংলাদেশের বা বাঙালি মানুষজন, ঠিক আছে? কথাটা কি কমপ্লেক্স হয়েছে? মানে আমরা যে সমাজে বাস করতেছি, এই সমাজটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য উপযুক্ত না। যে চিন্তা যে যেখানে ধারণ করে, ও ওইটার নিয়ে দুনিয়াতে নির্বাণ লাভ করে ফেলছে, সে আর কিচ্ছু তার কাছে সত্য না, তার কাছে মহাসত্যটা উদ্ঘাটিত হয়ে গেছে। যে যেখানে বিএনপির কাছে তার পলিটিক্যাল জায়গা থেকে পৃথিবীর মহাসত্য, রাজনৈতিক সত্য উদ্ঘাটিত হয়ে গেছে, জামাতের কাছে তার জায়গা থেকে পৃথিবীর মহাসত্য উদ্ঘাটিত হয়ে গেছে, আওয়ামী লীগের কাছে তার মানে তার বাইরের বাকি সব কিছু আসলে ভুয়া, অসত্য, কিংবা হচ্ছে আনট্রাস্টেড, এবং হচ্ছে যে এগুলো ফালতু। এই চিন্তা ধারণ করা অনেক সব মানুষের মধ্যে, সব সোসাইটি এরকম মানুষ আছে, কিন্তু বাংলাদেশে আমার অভিজ্ঞতা, এটা আমার সাবজেক্টিভ ওপিনিয়ন, যে আমরা, এটার কারণ হলো আমাদের এডুকেশন সিস্টেমে, ধরেন যে এখানে যদি আপনি প্রশ্ন করেন, আমি 1 ঘন্টার জন্য যদি এখানে টিচার হিসেবে অভিনয় করি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে মনে হয় আপনি বেয়াদব। স্কুলে কলেজে একদম কিতে শুরু থেকে ক্লাসের টিচারকে কোয়েশ্চেন করা হচ্ছে বেয়াদবির প্রধান লক্ষণ হিসেবে, মা বাবাকে বেশি প্রশ্ন করা, উপরের মুরব্বীদেরকে প্রশ্ন করা, মানে প্রশ্ন করে কেন, মানুষ বুঝতেছে না, এটা আসলে তার একটা কোয়েরি তৈরি হয়েছে, সে বুঝতেছে না, এটা বুঝতে চায়। এই বুঝতে চাওয়াটা, ব্যাখ্যা চাওয়াটা, এক্সপ্লেনেশন চাওয়াটা, ক্রিটিক্যাল হওয়াটা, এটা অপরাধ, এটা বেয়াদবি। সো যেই সমাজে এইভাবে আমরা বড় হয়েছি, সেখানে মানুষ ক্রিটিক্যাল হইতে পারবে না। আস্তে আস্তে হয়, যার যার জায়গা থেকে, কেউ একটু হয়, কেউ আরেকটু, ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বাইরের পড়াশোনা করে, ইন্টারনেটের কল্যাণ, আরো নানা কিছু হয়। বাট আবার আরেকটা সমস্যা হচ্ছে যে ইন্টারনেট আপনাকে আপনার ওই যে প্রিজুডিস আছে না, যে চিন্তা আপনি আগে থেকে করেন, ওইটাকে রেইনফোর্স করতে, এটা রিসার্চে বিভিন্ন ডাটাতে আপনি পাবেন যে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া, আরো স্পেসিফিক্যালি বললে অ্যালগোরিদম, আপনার প্রিজুডিসকে, যে চিন্তার মধ্যে আপনি লালন করেন, আপনি যদি বিএনপি হন,
পলিটিক্যাল চিন্তায় আপনি দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া ফিডে খালি, আপনার ইউটিউব চ্যানেলের ফিডে খালি বিএনপির জিনিসই আসে। আওয়ামী লীগ হলে খালি আওয়ামী লীগের ওয়াজ শুনলে খালি ওয়াজই আসে, গান শুনলে খালি গানই আসে। সো এই যে আপনার যে প্রিজুডিস, যে আগে থেকে ধারণ করা যে বাস্তবতা চিন্তা লালন করেন, ওটা রেইনফোর্স করে। ফলে এটা ইন্টারনেটের একটা দোষ, শুধু বাংলাদেশের মানুষের দোষ না। আমি এক্সপ্লেন করলাম, খালি মনে করবেন না যে আমি খালি বাংলাদেশের মানুষের দোষ দিতেছি, নো। বাট মোটা দাগে কথা হইলো, আপনি যাদের জন্য জার্নালিজম করবেন তারা হচ্ছে অন্ধ ভাবে তার চিন্তায় বিশ্বাসী লোক। ফলে আপনার জার্নালিজম তার উপর ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না হয়তো, এবং উল্টা আপনাকে কি করে ফেলবে, এক্সস্টেড করে ফেলবে। এটা ওই যে ক্রাইসিস বললাম, পুলিশ সাংবাদিকদেরকে মানুষ বিশ্বাস করে না, বেঈমান হিসেবে, বেঈমানের প্রফেশন হিসেবে দেখে। পুলিশকেও বিশ্বাস করে না, ঠিক আছে, আরেক বেঈমানের প্রফেশন হিসেবে দেখে। আবার তারা নিজেরাও, বা যে মানুষরা এই দুই পক্ষকে অবিশ্বাস করে, যেটা সত্য, আমি মনে করি দুই পক্ষই বেঈমানের প্রফেশনের বাংলাদেশে রেকর্ড করছে, আমার অবজারভেশন। কিন্তু আবার যিনি বেঈমানের প্রফেশন হিসেবে এদেরকে দেখতেছেন, ইনি নিজেও কিন্তু আরেক অসুবিধাগ্রস্ত লোক। তিনি নিজে কোনটা সত্য কোনটা অসত্য এটা বাইর করার ক্যাপাসিটি বা ইচ্ছা তার নাই। তিনি তার প্রিজুডিসে আঁকড়ে ধরে থাকতে চান। এই যে সংকটটা, এটা থেকে আপনি বের হবেন কেমনে? এটা খুবই ভয়াবহ একটা ট্র্যাপ, যে আপনার মানুষ সাংবাদিকতা করতে হবে, সাংবাদিকতা আসতে হবে, আপনি ভালো কাজ করবেন, কিন্তু আপনার মানুষ মনে করে ধরে আপনি বেইমানি করতেছেন। আচ্ছা, আবার যে বেইমানি করতেছেন মনে করতেছেন সে নিজেই আসলে হয়তো এক ধরনের বেইমান, বা এক ধরনের অবচেতন ভাবে বেইমান, বা আমার শব্দ চয়নে আপনারা মানে কিনিয়েন না, আমি জাস্ট বোঝানোর জন্য একদম প্র্যাকটিক্যাল কিতে বলতেছি, যে সে নিজে আসলে বিশ্বাস করতে চায় না, মানে সত্যরে সে বিশ্বাস করতে চায়, সে অসত্য যেটা তার সাথে যায় সেটাই বিশ্বাস করতে চায়। এখানে দেখেন এই সংকটটা এই রিপোর্টে খুবই নগ্নভাবে ফুটে উঠছে। যদি আপনি এই রিপোর্ট পড়েন, এর আগের কাহিনী জানেন এবং মানুষের রিয়াকশন দেখেন, আপনারা এই ঘটনার পরে দেখবেন যে কমেন্ট সেকশনে যাবেন, ফেসবুক পেজগুলোতে নিউজ যারা প্রকাশ করছে, দেখবেন যে মানুষ কি পরিমাণ, একদম 5% মানুষও মেবি পাইবেন না আপনি। আমি এটা হয়তো একটা ডাটা করব কালকে পরশু, যে কত পার্সেন্ট মানুষের বিশ্বাস করছে না করছে, চেষ্টা করবো এটা রিপোর্ট করতে, যে সবাই বিশ্বাস করে এটা হুজুর ঠিক আছেন, নাটকটা করছে পুলিশ এবং সাংবাদিকরা মিলে। কিন্তু আমরা গত 5-7 দিন ধরে ইনভেস্টিগেশনের মধ্যে আছি, এটা নিয়ে মোটামুটি আমরা 100% শিওর, এবং আর 2 দিন আগেই হয়েছি, বিভিন্ন মানে এভিডেন্স বা এভিডেন্সের ইন্ডিকেশন আমাদের কাছে 100% এভিডেন্স হাতে আসে নাই যেটা দিয়ে আমরা দেখাই দিতে পারবো, এই কারণে আমরা রিপোর্ট করি নাই। কিন্তু নানান জিনিস কোরোবোরেট করে আমরা মোটামুটি শিওর হয়েছি গত 2 দিন আগেই, যে এটা একটা পোড়া হুজুরের নাটক ছিল। এই ব্যক্তিটি নিজে এগুলো কি করছেন, এবং এখানে হুজুর যতটা নাটক করছে তার চেয়ে আরেক হুজুর আতাউর রহমান বিক্রমপুর নামে, উনি হচ্ছে এটা ফুয়েল করছে। কিন্তু আপনি গিয়ে দেখেন মানুষ 95% মানুষ এটা বিশ্বাস করতেছেন না, ঠিক আছে? সো আপনি যে ফ্যাক্ট চেক করবেন, কিংবা আপনি যে কি করবেন করে কি করবেন, এবং আমার ওয়ালে এসে আমি একটা খুব সিম্পল পোস্ট দিয়েছি, এখানে এসে ম্যাক্সিমাম মানুষজন যারা কমেন্ট করছে গালি দিচ্ছে আমাকে, তুই কিসের সাংবাদিক, কিসের ফ্যাক্ট চেকার, তুই পুলিশের সাথে। অথচ মানে এই যে সে আমি কিসের সাংবাদিক বা কিসের অথবা একটা রিপোর্ট যে সাংবাদিকতা কিনা, এটা প্রফেশনাল সাংবাদিকতা হয়েছে কিনা, এইটা বোঝার এবিলিটি তার নাই। কিন্তু সে এসে জাজ করতেছে যে সে এটা অসত্য, এরা ওই হুজুর সত্য। কারণ কি? কারণ হুজুর এখানে নাটক করতে পারেন, এই ধর্মীয় লোকটা এটা সে বিশ্বাস করে না, সে আগে থেকে বিশ্বাস করে এরা খারাপ, এরা খারাপ, এরা ভালো। ফলে এদের এগেইনস্টে যে যাবে এটা আমি বিশ্বাস করি না, তুই যা দিবে সব বানোয়াট। সো এই যে প্রথমে আপনি ফ্যাক্ট চেকার হয়ে ওঠার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনার নিজের যে আগের চিন্তা কোনো একটা বিষয়ে, কোনো একটা দল নিয়ে, ব্যক্তি নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, আইডিয়া নিয়ে, এটা পজিটিভ চিন্তা হইতে পারে, নেগেটিভ চিন্তা, ওটা স্টপ করতে হবে। এই নিউজটা পড়ার সময় আপনার পড়তে হবে যে এই নিউজ কি বলছে। এখানে হুজুর, আমি চিন্তা করতে পারি হুজুর মানে ধর্মীয় লোক, মানে ভালো নিয়ম কানুন মেনে চলবে, এটা আমি মনে করতেই পারি। কিন্তু এখানে স্টপ, যে এই হুজুর এটা ধর্মীয় নেতা হিসেবে নিয়ম কানুন মানছে কিনা আমি পরে দেখব। আগে দেখব যে এখানে ইনফরমেশন এভিডেন্স আছে কিনা, ছবি আছে কিনা, ফুটেজ আছে কিনা, আদার্স করোবোরেটিং এভিডেন্স আছে কিনা, তার বক্তব্য আছে কিনা, অভিযোগকারীর বক্তব্য আছে কিনা, অভিযুক্তের বক্তব্য, সব মিলে দেখি যে না, এখানে হুজুরকে বিশ্বাস করা যাচ্ছে না।
বরং অবিশ্বস্ত পুলিশ এবং সাংবাদিকদেরকে বিশ্বাস করতে হইতেছে বিকজ অফ এভিডেন্স। তাইলে আমার ওই যে আগে থেকে আমি পুলিশ এবং সাংবাদিকদেরকে অবিশ্বাস করি, এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, এবং হুজুরকে বা ধর্মীয় নেতাদেরকে আমরা বিশ্বাস করি, এটাও ঠিক আছে, কিন্তু এই কেসে এই হুজুরকে আমি বিশ্বাস করতে পারলাম না বিকজ অফ এভিডেন্স। এই জায়গাটায় এটা যে কোনো ক্ষেত্রে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি বললাম যে কোন একটা জিনিস পেয়েছেন, ও আচ্ছা আপনার পছন্দের নায়িকা হচ্ছে অমুক, সে একটা অপছন্দের কাজ করে ফেলছে, এটা নিউজ হয়েছে, এখন আপনার ধুরো এগুলো সব মিডিয়ার গল্প, আপনি এইভাবে বলবেন, হয়তো রিয়েক্ট করবেন, কারণ আপনি ওই লোকটাকে পছন্দ করেন। অথবা আপনি শেখ হাসিনাকে অপছন্দ করেন, এই কারণে শেখ হাসিনা একটা অপকর্ম করছে বলে একটা রিপোর্ট আসছে, এটা উদাহরণ আমি দেখাইতে পারি। বিদ্যুৎ কেন্দ্রে কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা, এটা 2024 সালের 18 অগস্টের খবর, ঠিক আছে? মানে হাসিনা পলায়নের এক সপ্তাহ পরে, মানে ভয়াবহ অবস্থা, হাসিনার বিরুদ্ধে সবার কি উগলে যাচ্ছে যে হাসিনা যা করছে সব খারাপ করছে। হ্যাঁ, অনেক খারাপ কাজই তো করছে। এখন আপনি যদি যান এই রিপোর্টটা পড়েন একজন ফ্যাক্ট চেকার হিসেবে, আপনি দেখবেন যে রিপোর্টটা ভুয়া। কিন্তু তখন বাংলাদেশের মিডিয়া যারা ইত্তেফাক আওয়ামী লীগেরই একজন নেতার মালিকানাধীন বা সাবেক নেতার বা এলাইর, হ্যাঁ, ওনারা তখন হয়ে গেছে পুরো আওয়ামী বিরোধী, শেখ হাসিনা বিরোধী, এবং হচ্ছে ধোঁয়া নিউজ করতেছে তার বিরুদ্ধে। দুইটা কারণে হইতে পারে, এটা হচ্ছে যে তাদের নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের দরকার, এই কারণে ওখানে ওই পাবলিকের প্রিজুডিসটারে তারা হচ্ছে ইউজ করছে, ঠিক আছে? যে পাবলিক তো হাসিনার খারাপ হিসেবে দেখে না, হাসিনার বিরুদ্ধে যদি ভুয়া খবর খারাপ হিসেবে দেয় তাহলে তো আমাদেরকে তালি দেবে, দিছেও তালি। এখন বাস্তবতা হচ্ছে আপনার ওই সময় আমি যখন এই রিপোর্টটা পড়ি, মানুষ সব মিডিয়া করে ফেলছে, তারপরে আমি যখন ট্রাভেল করতেছিলাম তখন দেখার পরে সন্দেহ হলো, তারপরে এটা ইনভেস্টিগেট করলাম। আমি কিন্তু হাসিনাকে খুব হেইট করি ব্যক্তিগতভাবে, কিন্তু যেই সময় দেখতেছি যে একটা ব্যাপার, বড় একটা ব্যাপার, তার ব্যাপারে ক্লেম আসতেছে দুর্নীতির বা নেগেটিভ একটা খবর, আমি আমার ওই হেইটটারে স্টপ করে দিছি, জন্য এটা আমি এই ক্ষেত্রে দেখি ঘটছে কিনা, ইনভেস্টিগেট করে দেখলাম যে এটা ভয়ের পরে আমি এটা নিয়ে রিপোর্ট করছি, অনেক মিডিয়ার পরে তাদের রিপোর্ট সরায় ফেলছে। সো হাসিনার সব পলায় যাওয়ার 5-7 দিন 10 দিন পরে এই রকমের একটা অবস্থা নেওয়া যে আমি হাসিনার পক্ষে রিপোর্ট যাচ্ছে আমার, এটা হচ্ছে ফ্যাক্ট চেকারের বা সাংবাদিকের কাজ। কার পক্ষে গেল, আমার সাপোর্টেড বাই এভিডেন্স কিনা। ওকে, সো এইটা আমি এক্সাম্পল দেখালাম। ফ্যাক্ট চেকার হইতে হলে প্রথম শর্ত আপনার, আপনি কারে অপছন্দ করেন বা পছন্দ করেন তার পক্ষে বা বিপক্ষে কি গেল এটা স্টপ। আপনি যখন সামনে এসে হাজির হবে একটা ক্লেম বা একটা নিউজ, এটাকে আপনাকে দেখতে হবে উইথ এভিডেন্স, এটা কোরোবোরেট করে কিনা। ওকে, তাহলে আপনি ফ্যাক্ট চেকার হইতে হবে। এরপরের স্টেপগুলোতে আমি আসবো, কিন্তু সেগুলো নিয়ে আমি খুব বেশি এখানে আলাপ করতে পারবো না। আমি একটা অলরেডি আমাকে নোটিশ দেওয়া হয়েছে যে বাইরে লোকজন আসছে। সো পরের স্টেপ হচ্ছে আপনি এখন হচ্ছে আপনারা নিজেরে আস্তে 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 জার্নালিস্টিক্যালি ক্রিটিক্যাল করা, তারপরে কিছু টুলস আছে, টেকনিক্স আছে, এগুলো নিয়ে আপনারা লাভ। এখন এই টুলস এন্ড টেকনিক্সের বিষয়টা আপনার প্রথমে যদি আপনাদেরকে এক্সপোজ করে দেয় আসলে খুব লাভ হবে না, স্টেপ বাই স্টেপ যাওয়ার বিষয়। আমি আপনাদেরকে বলবো দুইটা জিনিস। একটা হচ্ছে 3টা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে আপনাদের নেক্সট কাজ, যদি এখানে আমি সারাদিন ক্লাস নিতাম তাহলে নেক্সট 2 আওয়ার্স দিতাম আপনাদেরকে 5টা করে রিপোর্ট পড়ার এবং সেটার উপর আমাকে জিস্ট বলার, ফ্যাক্ট চেকিং রিপোর্ট। সেই সুযোগ যেহেতু নাই, আপনাদের কাজ হলো 3টে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে ঢুকবেন। একটা হচ্ছে ডিসমিস ল্যাব, এটা হচ্ছে বুম বাংলাদেশ, আর আরেকটা ঢুকতে পারেন যে আমাদের ডিসেন্টের ওয়েবসাইটে ঢুকতে পারেন। ডিসেন্টের ওয়েবসাইটে ঢুকে ডিজিটাল ইনভেস্টিগেশন সেকশনে ঢুকবেন, অন্যগুলোতে না। এখানে ঢুকে এই 3টে ওয়েবসাইটে আপনি 5টা করে রিপোর্ট পড়বেন, 5টা করে ফ্যাক্ট চেকিং রিপোর্ট পড়বেন। ওকে, কি কাজ? 3টা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট, dismisslab.com, নাম জানেন তো, সার্চ দেবেন dismisslab.com, আর ফ্যাক্ট বুম BOOM বুম BD.com আর দ্য ডিসেন্ট.নিউজ, অথবা ধরেন AFP-টা যাইতে পারেন, AFP ফ্যাক্ট চেক, ইংলিশ সার্চ দিলে AFP ফ্যাক্ট চেক পেয়ে যাবেন। এই 3টা AFP ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি, যে AFP, ওকে, এটা ফ্যাক্ট চেক লেখেন AFP,
হ্যাঁ, ফ্যাক্ট চেক এইটা সার্চ দিলেই গুগলে আপনি পেয়ে যাবেন তাদের পুরা ডাটাবেস। আচ্ছা, এখন এইটায় আপনারা ঢুকে পাঁচটা করে রিপোর্ট এক একটা ওয়েবসাইটে পড়বেন, যেগুলো লেটেস্ট পাঁচটা পড়বেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে এখানে কোন জিনিসটারে ফেক বলল, কেন বলল, কিভাবে বলল, জাস্ট একটু বুঝবেন। ওকে, এটা এগুলো এই এক্সপোজারটা না হইলে আপনারা আমি টুলস শিখিয়ে দিলাম, কিচ্ছু হবে না। এখন এটা 5টা থেকে 15টা পড়া হইলো, হয়তো আপনার 2 দিন লাগবে বা 3 দিন লাগবে। তারপরের কাজ হইলো এটা পড়ে এই স্টেপগুলো জাস্ট মাথা রাখবেন যে কিভাবে বলতেছে, একটা ছবির কথা বলতেছে ফেক, কেন ফেক বললো, কিভাবে বলতেছে, একটা ভিডিও বলতেছে ফেক, কেন বলতেছে, কিভাবে বলতেছে, একটা ইনভেস্টিগেশন বলতেছে এইটা এইভাবে খুঁজে পাইলো ডিজিটাল স্পেসে, কেন পাইলো, কিভাবে পাইলো, আপনি এগুলো পড়েন। এই জিনিসগুলো আপনি ডিসমিস লেভেল পাইবেন এবং হচ্ছে কিতে পাবেন, এই যে ডিসেন্টের কিতে। এরপরে আপনি ওপেন করবেন হচ্ছে এই লিঙ্কটা গিয়ে ওপেন করবেন, সার্চ করবেন এএফপি ডিজিটাল কোর্সেস, লিখেন একটু। আমি 3 দিনে যা শিখাই স্টেপ বাই স্টেপ, আমার এখানে থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন থাকে 1 ঘন্টা এটা, 1 ঘন্টা এটা, 1 ঘন্টা এটা। তো সেটা প্র্যাকটিক্যাল সেশনটা আপনি এখানে নিজের মতো করে সাজায় নিতে হবে, কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আপনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ক্লেম কিভাবে খুঁজে পাবেন, সেই খুঁজে পাওয়ার পরে আপনি এই ক্লেম মানে হচ্ছে একটা সম্ভাব্য সত্য হইতে পারে, প্লিজ আসতেছি। সো তারপরে সেখানে হচ্ছে আপনি ছবিটা কিভাবে আপনি সন্দেহ করবেন, কেন সন্দেহ করবেন, সবকিছু যদি সন্দেহ করেন তো আপনি তো অসুস্থ হয়ে যাবেন। সন্দেহ করার কিছু নিয়ম কানুন আছে, হ্যাঁ, যে আপনি প্রতিদিন 1000 পোস্ট দেখেন, ছবি দেখেন, নিউজ দেখেন, এর মধ্যে কোনগুলো সন্দেহজনক, আপনার সেই সন্দেহ করাটাও শেখার বিষয় আছে। আচ্ছা, সেগুলো কিছু আলোচনা করবে। তারপরে আপনি ওই সন্দেহজনক মনে হইলো এই ছবিটা 5টা 2টা, এটারে কেমনে আপনি এখন ভেরিফিকেশনের স্টেজে যাবেন, যে এটা একটা রিভার্স ইমেজ সার্চ কোনোটাতে প্রয়োজন পড়বে, সেটা কিভাবে করবেন। আমার এগুলা প্রতিটার জন্য 1 ঘন্টা করে কাজ দরকার, মানে সময় দরকার। এগুলো আমি জাস্ট এখানে আসছি কিন্তু আপনার ইনিগুরেশনের মতো করে একটা বেসিক কথাবার্তা এবং আপনাদেরকে পয়েন্টগুলো ধরায় দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি যাবেন, একটা ভিডিও দেখাবে কিভাবে করতে হয়, ওখানে কিছু জিনিস বুঝবেন না, স্টপ করবেন, তারপরে ওটা গুগলে সার্চ করবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ, যেটা আমি এখানে হয়তো করাইতাম 3 দিন সময় পাইলে, 2 দিন সময় পাইলে, সেটা সুযোগ নেই। আমি এটা বললাম, এই কোর্সটা আপনি হুট করে ওপেন করে কিছু বুঝবেন না, কিন্তু ওই যে বললাম 15টা রিপোর্ট যদি আপনি পড়েন, তারপরে আপনি রিলেট করতে পারবেন, ইয়েস এটা এইভাবে করছে, এই টুল দিয়ে করছে, ওই কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয়েছিল যে এইভাবে এখানে কেন করলো, কিভাবে করলো, এটা এখানে করছে, এইভাবে করছে, দেন আপনারা একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। বাট এটাই শেষ নাই, কোর্স করার পরে এই কোর্স 10 বার করা লাগতে পারে। আমিও মাঝে মাঝে এই কোর্সে ঢুকে কোনো ভিডিও এখনো দেখি, ঠিক আছে? সো এটা প্র্যাকটিসের বিষয়। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের কি। যদি আপনারা এরপরে কোনো সময়ে কয়েক ঘন্টার ক্লাসে আপনাদের সাথে থাকার সুযোগ হয়, আমি হাতে কলমে কিছু জিনিস শেখানোর চেষ্টা করতে পারি, বাট যদি নাও পারি, আমাকে কিন্তু কেউ কোনোদিন এগুলো শেখায় নাই হাতে কলমে। আমি বাংলাদেশে প্রথমেই কাজ শুরু করি এবং সেগুলোও কিন্তু এইভাবে খুঁজে, তখন এগুলো কোর্সও ছিল না, আমাকে নিজে সার্চ করে খুঁজে বাইর করে আস্তে আস্তে বিদেশে গিয়েও ট্রেনিং করছি। কিন্তু ইনিশিয়াল কাজ শেখার জন্য, বোঝার জন্য আমাকে অত বেশি মেন্টর লাগে নাই, ঠিক আছে? সো আপনাদের এই যে যা রিসোর্স আছে ওগুলোই মেন্টর হিসেবে ভূমিকা পালন করবে যদি আপনারা সিরিয়াস হন। এবং আমি মনে করি, আমি যা বোঝানোর চেষ্টা করছি যে আপনার সিরিয়াস হইতেই হবে। আপনি সাংবাদিকতায় আসলে যদি ডিজিটাল ভেরিফিকেশনের স্কিল বা ফ্যাক্ট চেকিং স্কিল না থাকে, 5 বছর পরে আপনার চাকরি হওয়াটা টাফ হবে, 5 বছর পর। আর এখনই যদি আপনার এটা সিভিতে দেখাইতে পারেন, আপনার চাকরিটা আরো 3 জনের চেয়ে আগায় যাবে। আমার প্রমাণ আছে, আমার সাথে যারা কাজ করছে এখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে, নন মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা আপনাদের তার পিআর যে ফেলো যে তাদের চেয়ে দ্বিগুণ কিংবা 30-40% বেশি বেতনে চাকরি করতেছে, জাস্ট বিকজ এই কাজগুলো সে করছে। সো আপনি বুঝতেছেন, আপনারা যদি এখানে জিনিসগুলো আত্মস্থ করেন, যে প্রফেশনে যাবেন সেখানে আপনি প্রায়োরিটি পাবেন, আপনি এক্সট্রা লেভারেজ পাবেন। ওকে, আমার কথা এখানে শেষ করতেছি। আরো অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু সেগুলো আসলে পসিবল না বাস্তবতার কারণে। আপনি একটা কোয়েশ্চেন করতে দিচ্ছেন। আচ্ছা, যদি এখানে কেউ খুবই ইন্টারেস্টেড হন, একজন হইলে হবে না, বেশ কয়েকজন যদি ইন্টারেস্টেড হন যে ইয়েস আমার কোর্সটা খুবই ফার্স্ট হ্যান্ড করতে চান, আমি আসলে পার্সোনালি ওইভাবে কোনো কোর্স করাই না, আমি যা করাই
বিভিন্ন অর্গানাইজেশন, এই যেমন এখন একটা যাবো একটার পর দিনব্যাপী একটা প্রোগ্রামে, সো অর্গানাইজেশন আয়োজন করে, আমি জাস্ট ট্রেনার হিসেবে যাই। তবে ইয়াংদের সুবিধার জন্য আমি এখন ডিসিশন নিচ্ছি, যেহেতু আমি এখন ফ্রি, মোটামুটি আমার নিজের প্রতিষ্ঠানে নিজের মতো করে চলতে পারি। সো কিছু ছেলে মেয়েকে, বিশেষ করে মেয়েকে, কারণ হচ্ছে মেয়েরা এই জায়গায় আসলে খুব বেশি নাই, আমি পার্সোনালি গ্রুমিং মেন্টরিং করার ডিসিশন নিছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন 2-4 জন 5 জন 7 জন, তাহলে আমি আলাদা করে আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা চেষ্টা করব আপনাদেরকে পার্সোনাল বা আমার একটা টিম আকারে আমার জায়গা থেকে গ্রুমিং করার। ওটা কোনো প্রতিষ্ঠানের কি লাগবে না। ওকে, যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, কিংবা হচ্ছে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন, মেসেঞ্জারে। এনি টাইম এনি কোয়েরি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। ধন্যবাদ।